বারুইপুরে একটি নাবালিকার সাথে যে জঘন্যতম ঘটনা ঘটেছে সেটা নিয়ে পুরো রাজ্য ফুটছে, কিন্তু এই ফুটে ওঠাটা যে দিকে মোড় নিচ্ছে সেটা আগে কখনো এই রাজ্যে দেখা যায়নি। কারণ এবার সাধারণ মানুষের ক্ষোভের তীর শুধু ক্ষমতাসীন দলের দিকে তাক করা নেই, সেই তীর সমান জোরে ছুটে যাচ্ছে বিরোধী দলের দিকেও। আর ঠিক এই জায়গাটাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় সংকেত। ঘটনাটা কি সেটা একটু পরিষ্কার করা দরকার। শনিবার বিকাল থেকে একটি পরিবার তাদের কন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে বারবার স্থানীয় থানায় যাচ্ছিল, একবার না বারবার। রবিবার সকাল 11টা পর্যন্ত তারা পুলিশের কাছে ধর্ণা দিয়ে গেছে, কিন্তু কোনো অ্যাকশন আসেনি, পুলিশ নড়েনি। তারপর যা ঘটলো সেটা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জার। সেই নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো এবং স্থানীয় মানুষ নিজেরাই সিসিটিভি ফুটেজ ঘেঁটে 4 জন অভিযুক্তকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিল। মানে পুলিশের কাজটাও সাধারণ মানুষকেই করতে হলো। কিন্তু এরপর যা ঘটলো সেটা আরো ভয়াবহ। পুলিশ সেই 4 জনকে ধরেও আবার ছেড়ে দিল, আর তার উপরে শাসক দলের স্থানীয় মণ্ডল সভাপতি এসে একজন অভিযুক্তকে সরাসরি ছাড়িয়ে নিয়ে চলে গেলেন। একটু ভাবুন, একটা নাবালিকার ধর্ষণ ও হত্যার অভিযুক্তকে রাজনৈতিক দলের স্থানীয় নেতা এসে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের আইনের শাসন? এটা কোন ধরনের প্রশাসন? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ রাস্তায় নামলেও বিক্ষোভ শুরু হলো, ক্ষোভ চরমে উঠল এবং সেই ক্ষোভের মধ্যে কিছু সহিংস ঘটনাও ঘটলো, যেটা অবশ্যই সমর্থনযোগ্য না। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষোভের জন্ম কোথা থেকে? পুলিশ যদি প্রথম দিনই অভিযোগ নিত, যদি সময় মতো অ্যাকশন নিত, তাহলে কি পরিস্থিতি এত দূর গড়াতো? এখন আসা যাক সেই অংশে যেটা এই পুরো ঘটনার সবচেয়ে বিস্ফোরক দিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বারুইপুরে এলেন তখন তিনি নির্যাতিতার পরিবারের বাড়িতে গেলেন না। প্রথমে তিনি পরিবারকে ভবানী ভবনে ডেকে পাঠালেন, যেন ভিকটিমের পরিবারকে তলব করা হচ্ছে কোনো সরকারি দফতরে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তীব্র ক্ষোভ ছড়ালো। তারপর তিনি জায়গা বদলালেন, কিন্তু গেলেন বারুইপুরের এসপি অফিসে। পরিবারের বাড়িতে তখনও না। আর সেই এসপি অফিসে যখন তিনি পৌঁছালেন তখন বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে একটা স্লোগান ভেসে এলো। সেই স্লোগান ছিল জয় বাংলা। এবার এই স্লোগানটার তাৎপর্য বুঝতে হবে। জয় বাংলা মূলত তৃণমূল কংগ্রেসের স্লোগান, কিন্তু এখানে মানুষ এই স্লোগান দিচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। মানে মানুষ আর কোনো দলের পক্ষে স্লোগান দিচ্ছে না, তারা বিরোধী দলকেও প্রত্যাখ্যান করছে। এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের আগাম সংকেত। আর শুধু শুভেন্দু অধিকারীই না, একই দিন সকালে যখন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ, রতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেলেন, তখন তাদেরও ঘিরে ধরল স্থানীয় মানুষ। স্লোগান উঠল বেইমান বেইমান, অর্থাৎ শাসক দলের প্রতিনিধিদেরও মানুষ সমান ক্ষোভে প্রত্যাখ্যান করছে। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। একটু পেছনে ফিরে তাকানো যাক। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তার একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল। আরজিকর হাসপাতালের ঘটনা হোক, মোতাবাড়ি হোক, ধুলিয়ান হোক, শামশেরগঞ্জ হোক, তিনি প্রতিটি ঘটনায় ছুটে গেছেন নির্যাতিতার বাড়িতে, পরিবারের সাথে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। জনগণ দেখেছে যে বিরোধী দলনেতা তাদের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু এখন তিনি মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই একই মানুষের আচরণে যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ মানুষের চোখ এড়ায়নি। তুলনাটা আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন আরজিকরের ঘটনার পর পানিহাটিতে নির্যাতিতার পরিবারের বাড়িতে গিয়েছিলেন। পেহেলগাম হামলার পর নিহতদের পরিবারের সাথে দেখা করেছিলেন, মুখ্যমন্ত্রী হয়েও সেটুকু করেছিলেন। প্রটোকলের অজুহাত দেননি। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী সেই জায়গায় এসে পরিবারকে অফিসে ডাকছেন, থানায় ডাকছেন। তাহলে প্রশ্ন ওঠে, বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠিক কোন জায়গায় মানুষের সাথে এই দূরত্ব তৈরি হলো? এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরলেন সেখানে একটা পরিষ্কার প্যাটার্ন লক্ষ্য করা যায়। তিনি বললেন মোট 4টি মামলা হয়েছে, একটি মূল ঘটনার মামলা ছাড়াও আরো 3টি মামলা। তিনি বললেন রেল লাইন উপড়ানো হয়েছে, সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছে, একটি পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে। তিনি কমিউনাল অ্যাঙ্গেলের কথা বললেন। 2019 সালের সিএএ বিরোধী আন্দোলন এবং ওয়াকফ সংশোধনী বিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে আনলেন, আর হুঁশিয়ারি দিলেন এদেরকেও ভুগতে হবে। এখন প্রশ্ন হলো, এই বক্তব্যের ভেতরে আসল বার্তাটা কি? একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় মুখ্যমন্ত্রী মূল ঘটনাটির চেয়ে পরবর্তী সহিংসতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একটি নাবালিকার ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধের চেয়ে তার বক্তব্যে বেশি জোর পড়ছে জনতার বিক্ষোভের সহিংস দিকটিতে। আর এখানেই আসলে ফাঁকটা দেখা যাচ্ছে যে অভিযুক্তরা একটি নাবালিকার সাথে এই জঘন্য অপরাধ করেছে, তাদের ব্যাপারে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন সেটার চেয়ে বেশি আলোচনা হচ্ছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে।
আর এই জায়গাটাতেই অনেক বিশ্লেষক একটা প্যাটার্ন দেখছেন, যেটা দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতিতে চলে আসছে। ক্ষমতায় থাকা দলগুলো যখন নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়, তখন তারা ঘটনার মূল বিষয় থেকে সরে গিয়ে পার্শ্ব বিষয়কে মুখ্য করে তোলে। মূল অপরাধের জবাবদিহিতার বদলে আলোচনা ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী একটি বিখ্যাত প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের কোর্টে পাঠাবে না, সকালে জমা নেবে, বিকেলে খরচ করবে। এই ডায়লগ তখন ভাইরাল হয়েছিল, মানুষ এটা বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল। কিন্তু এখন যখন সত্যি একটা জঘন্য ঘটনা ঘটলো, তখন সেই প্রতিশ্রুতির কি হলো? অভিযুক্তরা ক্ষমতাসীন দলের আইডিওলজিক্যাল পরিচয়ের সাথে মিলে যাওয়ায় কি সেই কঠোরতা আর দেখা যাচ্ছে না? নরেন্দ্রপুর থেকে একটি নাবালক এবং তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, অপহরণের পর মুক্তিপণের ফোন এসেছে। পুলিশ তাদের উদ্ধার করেছে দেশপ্রিয় পার্ক থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, দেশপ্রিয় পার্কে ভারতীয় জনতা পার্টির কার্যালয় অবস্থিত। অর্থাৎ অভিযোগ হলো, বিজেপির কার্যালয় থেকেই এই অপহৃত পিতা পুত্রকে উদ্ধার করা হয়েছে। এবং এখানেই মিডিয়ার ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। মূলধারার একটি বাংলা নিউজ চ্যানেল তাদের ফেসবুক পেজে এই খবর দিতে গিয়ে লিখেছে, দেশপ্রিয় পার্ক বিজেপি কার্যালয়ে নিখোঁজ মিলল। কিন্তু একই চ্যানেলে যখন টেলিভিশনে এই সংবাদ পরিবেশন করছে, তখন বিজেপি কার্যালয় অংশকে বাদ দিয়ে শুধু দেশপ্রিয় পার্ক বলে চালিয়ে দিচ্ছে। একই ঘটনা, দুই জায়গায় দুই ভার্সন। কেন? উত্তরটা খুব সহজ, ক্ষমতার কাছে মিডিয়ার আত্মসমর্পণ। এটা কোনো নতুন ঘটনা না, কিন্তু এভাবে প্রকাশে ধরা পড়াটা এই সময়ে একটা বড় সংকেত। আর এই সিন্ডিকেট, তোলাবাজি, মুক্তিপণ আদায়ের বিষয়টাও এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূলের সিন্ডিকেট রাজ শেষ করবে। কিন্তু ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি নেতা ও কার্যকর্তাদের বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজি এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠে আসছে। বারাইপুরের মূল ঘটনাটাতেও অভিযুক্তদের একজনের বয়ানে 500 টাকা মুক্তিপণ দাবির পরিকল্পনার কথা উঠে এসেছে। অর্থাৎ এই অপরাধের সাথে তোলাবাজির সংস্কৃতির একটা সরাসরি যোগসূত্র আছে। এবার পুরো ছবিটা একসাথে দেখা যাক। এবং এই বার্তাটা হলো, পশ্চিমবঙ্গের মানুষ এখন আর কোনো দলের ছাতার নিচে নিজেদের আশ্রয় খুঁজছে না, তারা প্রতিটি দলকে জবাবদিহিতার আওতায় আনতে চাইছে। এটা গণতন্ত্রের জন্য একটা ইতিবাচক সংকেত হতে পারে, আবার এটা বিপজ্জনক শূন্যতাও তৈরি করতে পারে। কারণ যখন মানুষ কোনো রাজনৈতিক শক্তির উপরে আস্থা রাখতে পারে না, তখন সেই শূন্যতা পূরণ করতে হয় অন্য কোনো শক্তিকে। সেই শক্তি কি হবে? গণ আন্দোলন, নাকি নতুন কোনো রাজনৈতিক বিকল্প, নাকি আরো গভীর অস্থিরতা? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরেকটা বিষয় খেয়াল করার মতো, মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, পরিবার যা যা চেয়েছে সব করব। কিন্তু একই সাথে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে এনআইএ মামলার ইঙ্গিত দিয়েছেন। এখন প্রশ্ন হলো, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একটি ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিক্রিয়ার মূল অপরাধীদের শাস্তির কথা বলেন, কিন্তু সমান জোরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন, তখন সেখানে অগ্রাধিকারের প্রশ্নটা উঠে আসে, কোনটা আগে, ন্যায় বিচার নাকি নিয়ন্ত্রণ? পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বারাইপুরের এই ঘটনা কি শুধু একটি স্থানীয় ইস্যু হয়ে থাকবে, নাকি এটা পুরো রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে? মানুষের এই দ্বিমুখী ক্ষোভ কি কোনো গঠনমূলক পরিবর্তনের দিকে যাবে, নাকি শুধুই আরো অস্থিরতা তৈরি করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে রাজ্যে শাসক দল আর বিরোধী দল দুটোকেই মানুষ একই চোখে দেখছে, সেই রাজ্যে গণতন্ত্রের ভবিষ্যৎটা আসলে কেমন হবে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? শাসক আর বিরোধী কি আসলেই এক হয়ে গেছে পশ্চিমবঙ্গে, নাকি এটা সাময়িক ক্ষোভ? আপনার বিশ্লেষণ জানান কমেন্টে। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। দেখা হচ্ছে পরবর্তী বিশ্লেষণে।